হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের সামনে আমি এসএলএসটি বাংলার যে সর্বসেরা প্রস্তুতির জন্য তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, যেখানে তোমাদের 21টি প্রশ্ন আছে। এই যে 21টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ব্যাকরণধর্মী যে প্রশ্নগুলো আছে এই সেটে, সেই ব্যাকরণধর্মী প্রশ্নগুলো আমি তোমাদের ভালোভাবে আলোচনা করে দেব, যাতে এই টপিকগুলোর উপর থেকে যদি কোনো কারণে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের যেন অসুবিধা না হয়ে থাকে। দেখো, তোমাদের আমি কথা দিচ্ছি, তোমাদের এক্সাম পর্যন্ত, তোমাদের এসএসসি এক্সাম পর্যন্ত তোমাদের এইভাবে আমি ফ্রিতে ইউটিউবে এই ধরনের যে ক্লাসগুলো এগুলো প্রোভাইড করব। এবং তোমাদের আমি 100% তোমাদের বলবো যে তোমরা যদি সেলফ স্টাডি কেউ করো, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা খাতায় লিখে রাখো এবং আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি গ্রামারগুলো সেগুলো যদি বোঝার চেষ্টা করো, তাহলে অনেকটা তোমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্প হবে। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, যারা প্রথম এই মক টেস্টটি দেখছো, ফলো করছো, তোমাদের আমি বলবো যে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, সেখানে 4000+ তোমাদের বাংলা বন্ধু কিন্তু যুক্ত হয়ে আছে। সেই টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত হতে চাও, দেখো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখানে যুক্ত হতে পারো। আর যদি কেউ এসএসসি নিউ ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে হতে পারো। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। দেখো, যদি আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই, দেখো যে প্রথম প্রশ্ন আছে যে অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে। তো দেখো, মক টেস্টটি শুরু করার আগে তোমাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং জানিয়ে আমি মক টেস্টটি শুরু করছি। প্রত্যেকে আশা করি সুস্থ আছো, ভালো আছো এবং অবশ্যই পড়াশুনোর সঙ্গে যুক্ত আছো। দেখো, আজকে যে প্রথম যে প্রশ্ন আছে অর্ধ সংবৃত্ত, এটা হচ্ছে সংবৃত হতো, সংবৃত্ত নয়। তো অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ এখানে বলা হয়েছে। দেখো, যখনই আমাদের মনে রাখবে যে স্বরধ্বনি থেকে যদি প্রশ্ন হয়, বিশেষ করে অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিশেষ করে মান্যচলিতে যে স্বরধ্বনিগুলো প্রচলিত, যেমন অ আছে, আ আছে, হ্রস্বই আছে, হ্রস্বউ আছে, এ আছে, ও আছে এবং এ, এই যে আমাদের 7টি মান্যচলিতে প্রচলিত যে স্বরধ্বনি, এই স্বরধ্বনিকে আমাদের এই 7টি স্বরধ্বনির প্রত্যেকটি বৈশিষ্ট্য যথাসম্ভব খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং আমি তোমাদের যে ছক আকারে দেখাচ্ছি মুখ গহ্বরের আকৃতি অনুসারে, সেই ছকটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তবে তোমরা এই অ্যান্সারটি চটপট করো যে অর্ধ সংবৃত কোনটি। দেখো, আমাদের মুখ গহ্বরের যে আকৃতি হলো এই রকম। এখানে দেখো আমাদের যে ভাগগুলো আছে, যদি আমরা দেখি যে মুখ গহ্বরের যে সংকোচন প্রসারণ অনুযায়ী আমরা স্বরধ্বনিকে, এই 7টি মান্যচলিত স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করতে পারি। যে এখানে দেখো সবার উপরে থাকে আমাদের সংবৃত, হ্রস্বই থাকে এবং হ্রস্বউ থাকে। তারপরে থাকে দেখো এ এবং ও থাকে, এটা আমাদের হচ্ছে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। তারপরে দেখো এখানে আমাদের থাকে যে ই এ, এখানে থাকে এ, এখানে থাকে অ এবং এখানে থাকে আ। এই ছকটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে মনে রাখবে তোমরা এসএসসি এক্সামে এই ধরনের প্রশ্ন যদি আসে এখান থেকে 1 নাম্বার পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি অর্ধ সংবৃত দেখি, দেখো এখানে দুটো আছে, এ এবং ও আছে, তাহলে অপশানে আমাদের শুধুমাত্র এ আছে, তাহলে অপশান খ হলো সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি সহজভাবে বোঝাতে পারছি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখো, এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের দিকে। দেখো 2 নম্বর প্রশ্ন যেটি আছে যে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে, সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। তো দেখো, এখানে সেবার তলায় দাগ, এখানে আমাদের জানা হচ্ছে বা জিজ্ঞেস আমি তোমাদের করছি যে এটা আমাদের কি ধরনের বিশেষ্য। দেখো, এখানে সেবা আছে, সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্যের ক্ষেত্রে জানো যে নির্দিষ্টভাবে একটা কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর নির্দিষ্টভাবে পার্টিকুলারভাবে নাম বোঝাবে। গুণবাচকের ক্ষেত্রে জানো যে তোমার গুণ বোঝাবে, যে তোমার যদি সৎ গুণ হয়ে থাকে সেই গুণও বোঝাবে, তোমার যদি কোনো অসৎ গুণ, খারাপ গুণ থাকে, যে তুমি রাগী, বদমেজাজি, সেগুলোও বোঝাবে। অবস্থাবাচকের ক্ষেত্রে আমি তোমাদের গত ক্লাসেও জানিয়েছিলাম যে দিনের অবস্থার ক্ষেত্রে সকাল, সন্ধে, বিকেল, দুপুর এগুলো বোঝাবে। আমাদের জীবনের যদি অবস্থা দেখি, দেখো আমরা একদিন ছিলাম শৈশবে, এখন আমরা এসেছি যৌবনে, আমরা ধীরে ধীরে বার্ধক্যের দিকে যাব, এগুলো হচ্ছে আমাদের জীবনের অবস্থা। আমরা যদি আমাদের দেশের অবস্থার কথা দেখি বা ভাবি, আমরা এখন বর্তমানে যে দেশে বসবাস করি সেটা হচ্ছে স্বাধীন দেশ, তাহলে এখানে দেশের অবস্থা হচ্ছে স্বাধীনতা। ভারতবর্ষ আগে ছিল পরাধীন, তাহলে পরাধীনটাও দেশের অবস্থা। এখানে দেখো ক্রিয়াবাচক যে বিশেষ্য আছে, ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে শয়ন হতে পারে,
আসা যাওয়া খাওয়া অধ্যাপনা এগুলো আমাদের কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য। তবে মনে রাখবে এই যে বিশেষ্য তোমাদের এসএসসিতে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই আছে। 1 নাম্বার তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই গুণবাচক, অবস্থাবাচক, ক্রিয়াবাচক বা তোমরা ভাববাচক বিশেষ্য থেকে প্রশ্ন পাবেই। তাহলে দেখো এখানে যে সেবা আছে এই সেবাটা আমাদের হয়ে যাবে ক্রিয়াবাচক। অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে বেশ গভীর জঙ্গল, এখানে বেশ পদটির তলায় দাগ, এখানে আমাদের বলতে হবে যে কী ধরনের বিশেষণ। দেখো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি এখানে যে আমাদের যে বিশেষণ মনে রাখবে যে 5 প্রকারের হয়ে থাকে। 1 হয়ে থাকে বিশেষ্যের বিশেষণ, 2 হয়ে থাকে বিশেষণের বিশেষণ, 3 হয়ে থাকে ক্রিয়ার বিশেষণ, 4 হয়ে থাকে অব্যয়ের বিশেষণ এবং 5 হয়ে থাকে আমাদের যে সর্বনামের বিশেষণ। তাহলে এই 5টি কিন্তু আমাদের বিশেষণের যে প্রকারভেদ, মেন প্রকারভেদ আছে। তাহলে এখানে আমরা যদি দেখি, দেখো জঙ্গলটা এখানে আমাদের বিশেষ্য, সেই জঙ্গলের বিশেষণ গভীর, এবং গভীরটা কেমন গভীর, সেটা বেশ গভীর। তো বেশ, তাহলে বুঝতেই পারছি আমরা যে বিশেষণের বিশেষণ, যে বিশেষণ গভীরের এখানে বিশেষণ বোঝাচ্ছে বেশ, তো এটা বিশেষণের বিশেষণ হচ্ছে। আমরা পরবর্তী যদি প্রশ্নে চলে যাই, দেখো জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কি আছে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সবাই তলায় দাগ আছে। দেখো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, যে, সে, যা, তা, এগুলো প্রত্যেকটাই মনে রাখবে আমাদের সর্বনাম। এখানে আমি তোমাদের জানতে চাইছি যে এটি কী ধরনের সর্বনাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, 1%ও যদি তোমাদের ডাউট হয়ে থাকে, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে বা লাইভে অ্যান্সার করছো তোমরা। দেখে নাও এখানে সবাই আছে। তো মনে রাখবে নির্দেশক সর্বনামের ক্ষেত্রে আমাদের নির্দেশক সর্বনাম 2 প্রকারের আছে। একটা প্রত্যক্ষ, যেমন প্রত্যক্ষ সর্বনামের মধ্যে এই হতে পারে, প্রত্যক্ষ সর্বনামের মধ্যে এটা হতে পারে। পরোক্ষ সর্বনামের মধ্যে পরোক্ষ নির্দেশক বিশেষ করে যে ওই হতে পারে, ওটা হতে পারে, এগুলো পরোক্ষ নির্দেশক মনে রাখবে। অনির্দেশকের মধ্যে কেমন হয়ে থাকে, কেউ হতে পারে, কারো হতে পারে, এগুলো অনির্দেশক সর্বনাম। সাকল্যবাচক সর্বনামের ক্ষেত্রে সবাই হতে পারে, সর্ব হতে পারে, উভয় হতে পারে। যখন মনে রাখবে যে সর্বনাম পদটি দ্বারা একাধিক কিছুকে বোঝাচ্ছে, যেমন সবাইকে, অনেককে বোঝাচ্ছে, একটা সমষ্টিকে বোঝাচ্ছে, উভয় বলতেও একটা সমষ্টিকে বোঝাচ্ছে, আমি বা তোমাকে, দুজনকে নিয়ে যখন বোঝায় তখন সেটাও মনে রাখবে যে উভয় বোঝাচ্ছে, মানে সাকল্যবাচক। তো এখানে আমাদের সাকল্যবাচক হবে। আর আত্মবাচক সর্বনামের ক্ষেত্রে কি হয়, যে নিজেকে বোঝাবে, স্বয়ং বোঝাবে, নিজে বোঝাবে, এই শব্দগুলো যদি থাকে তখন মনে রাখবে আত্মবাচক সর্বনাম হবে। এই ক্ষেত্রে তোমাদের যারা অপশান সি করেছো ঠিক করেছো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও যে তবুও সবাই হাততালি দিচ্ছে, তবুও সবাই হাততালি দিচ্ছে, এটা যদি দেখো যে উলঙ্গ রাজা থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে রেখাঙ্কিত পদদ্বয়, এখানে যদি আমরা দেখি যে পদটি আমাদের যে ক্রিয়া, সেই ক্রিয়াকে দেখতে হবে। আমি তোমাদের বারবার বলি এই যে তোমাদের অপশানগুলো আছে এইগুলো থেকে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষায় প্রশ্ন পাবেই, যে কোনটা যুক্ত ক্রিয়া, কোনটি যৌগিক ক্রিয়া, কোনটি নামধাতুজ ক্রিয়া, কোনটা প্রযোজক ক্রিয়া। একেবারে সঠিক কনসেপ্ট আমাদের থাকতে হবে। সঙ্গে সঙ্গে মৌলিক ক্রিয়া কোনটি সেটাও বুঝতে হবে। মনে রাখবে মৌলিক ক্রিয়াতে একটাই ধাতু থাকে, ঠিক আছে, একটি ধাতু থাকে, সঙ্গে বিভক্তি থাকে, এটা মনে রাখবে। যেমন ধরো চলে, হ্যাঁ, এরকম থাকতে পারে। খেলো, খা ধাতুর সঙ্গে আছে, ইল যোগ আছে, এরকম থাকতে পারে। তো যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের নাম পদ থাকতে পারে, সেই নাম পদটা বিশেষণ হতে পারে, বিশেষ্য হতে পারে, সঙ্গে সঙ্গে আমাদের একটি সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে হাততালি দিচ্ছে, এটা যুক্ত ক্রিয়া হবে। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে ধরে নাও যে বসে গেল, তো বসেটা অসমাপিকা ক্রিয়া আর গেলটা সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়াও যদি থাকে তাহলে সেটা যৌগিক ক্রিয়া হবে। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যুক্ত ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে দেখো একটা নাম পদ, নাম পদের সঙ্গে ধাত্ববয় প্রত্যয় হতে পারে, যেমন চোর পকেট হাতাইলো। হাতটা দেখো একটা নাম পদের সঙ্গে আমরা যখনই ধাত্ববয় প্রত্যয় যোগ করে নিচ্ছি তখন আমাদের যে নতুন ধাতুটি গঠিত হচ্ছে সেটা হচ্ছে হাতা। তার সঙ্গে এরপর আমরা বিভক্তি যোগ করলাম ইলো, এরকম, বা হাতাইবে, ইবে করলাম। তো এখানে আমাদের দেখো প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে যে ধরে নাও যে সাপুড়ে সাপ খেলাচ্ছে, তো খেলাচ্ছে, গাওয়াচ্ছে, নাচাচ্ছে, অর্থাৎ অন্য কেউ, ঠিক আছে, খেলাচ্ছে, গাওয়াচ্ছে, নাচাচ্ছে, অর্থাৎ অন্য কেউ যখন আমাদের দিয়ে কাজটি করাবে তখন মনে রাখবে সেটা হয় সেই প্রযোজক কর্তা দ্বারা কাজটি যখন সম্পাদন করে থাকে, তাই সেটা প্রযোজক ক্রিয়া হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। হাই হাই আমার সর্বনাশ হয়ে গেছে। হাই হাইয়ের তলায় দাগ, হাই হাই
আমার সর্বনাশ হয়ে গেছে। তো হাই হাইয়ের তলায় দাগ। দেখো হাই হাই দ্বারা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এটা দ্বারা নিশ্চয়ই আমাদের যে প্রশংসা বোঝাচ্ছে না, এটি দ্বারা আমাদের দুঃখ বোঝাচ্ছে। তো এই যে দুঃখ প্রকাশক যে অব্যয়গুলো, এগুলো আমাদের হয়ে থাকে অনন্বয়ী অব্যয়। এই অনন্বয়ী অব্যয়ের আরেক নাম হলো আমাদের ভাব প্রকাশক অব্যয়। তাহলে এখানে আমাদের অপশান ঘ হবে সঠিক উত্তর। দেখো সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে আলংকারিক অব্যয়ের ক্ষেত্রে যে ধরে নাও তোত শব্দটি থাকতে পারে, অনেক কিছু শব্দ থাকতে পারে, যেগুলো মনে রাখবে যে বাক্যটির অলংকার বৃদ্ধি করে, সেগুলো আলংকারিক অব্যয়। দেখো সংযোজক অব্যয়ের ক্ষেত্রে ধরে নাও আমি ও তুমি বেড়াতে যাব, এখানে ও থাকতে পারে সংযোজক অব্যয়ে, বা রাম ও শ্যাম বেড়াতে যাবে। কিন্তু সংকোচক অব্যয়ের ক্ষেত্রে মনে রাখবে বিপরীত ফলটা বোঝায়, যে তিনি সব জানেন কিন্তু বুঝতে পারেন না। ঠিক আছে, তুমি সমস্ত কিছু বুঝতে পারছো কিন্তু বলতে পারছো না। এই কিন্তু মনে রাখবে যখন বিপরীত, যে সমস্ত কিছু যখন জানো বুঝতে পারা উচিত ছিল, তাহলে যখন তুমি বিপরীত কোনো কাজ করছো বুঝতে পারছো না, তখন সেগুলো সংকোচক অব্যয় হয়ে যায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখে নাও যে ফণিবনসার ঝোপে ৬০ বনে তাহাদের ছায়া পড়িয়াছে। এটা জীবনানন্দ দাশের কবিতার লাইন। তাহলে ফণিবনসার ঝোপে ৬০ বনে তাহাদের ছায়া পড়িয়াছে। যখনই মনে রাখবে যে আমাদের ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে, যখনই মনে রাখবে যে আমাদের ক্রিয়ার কালকে নির্ণয় করতে হবে, ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবে যে কয়েকটি আমাদের শর্ত মনে রাখতে হয়। সেটি হচ্ছে মূল যে ক্রিয়াপদ, সেই মূল ক্রিয়াপদকে আমাদের চিহ্নিত করতে হয়, এবং মূল ক্রিয়াপদটি যদি চলিত ভাষায় থাকে তাকে আমাদের সাধু ভাষায় রূপান্তরিত করতে হয়। তো মনে রাখবে যদিও ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে বলা হয় যে আমাদের অর্থ দেখে নির্ণয় করতে হয়, যদিও এটা বামনদেব চক্রবর্তীর বইয়ে আছে বা অন্যান্য ব্যাকরণ বইয়েও আছে, যে আমাদের ক্রিয়াপদটি বা বাক্যটির যে অর্থ সেই অনুযায়ী ক্রিয়ার কাল নির্ণয় করতে হয়। কিন্তু মনে রাখবে যে ১০০টির মধ্যে 99.999, ঠিক আছে, যে এতগুলো প্রশ্ন যখন আসে আমাদের ক্রিয়াপদকে দেখে নির্ণয় করলেই আমরা উত্তর পেয়ে যাই। তার জন্য আমাদের ক্রিয়ার যা বাক্যটির অর্থ কী সেটা বোঝার প্রয়োজন হয় না। তাহলে দেখো এখানে আমাদের পড়ি আছে আছে, তো পড়ি আছে দেখো আমরা কি পাচ্ছি, পর ধাতু পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা দেখো ইয়া বিভক্তি পাচ্ছি। তো আমাদের বিভক্তি নিয়ে কাজ ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে। এই ইয়াটা মনে রাখবে আমাদের ক্রিয়ার প্রকার বিভক্তি। ইয়াটি হলো ক্রিয়ার আমাদের প্রকার বিভক্তি, যে প্রকার বিভক্তি দ্বারা আমরা পুরাঘটিত প্রকারটি পাবো। তাহলে এখানে দেখো পুরাঘটিত অপশান গতেই আছে। সেই সঙ্গে মনে রাখবে যদি ইল যে প্রকার বিভক্তি এবং ইব যে প্রকার বিভক্তি থাকে, এগুলো হচ্ছে কাল বিভক্তি, ইল এবং ইব এই দুটো হচ্ছে আমাদের কাল বিভক্তি। ইল দ্বারা আমরা অতীতকাল জানি এবং ইব দ্বারা আমরা ভবিষ্যৎকাল জানি। তো মনে রাখবে যখন ইল থাকবে তখন সেটা কিন্তু পুরাঘটিত, ইল থাকলে আমাদের অতীতকাল হয়ে যাবে, আর ইব থাকলে ভবিষ্যৎকাল হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের ইল এবং ইব কিচ্ছু নেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে পুরাঘটিত বর্তমান। সবসময় মনে রাখবে এই যে ক্রিয়ার প্রকারের বিভক্তি এবং ক্রিয়ার কালের কাল নির্ণয় করার জন্য আমাদের বিভক্তিগুলো চিনে রাখা প্রয়োজন। এগুলো যদি আমরা চিনে রাখতে পারি, মনে রাখবে যে একটা বাক্যটি পড়ে কিন্তু আমরা ক্রিয়ার কাল যতটা সহজে নির্ণয় করতে পারি, আমরা যদি ক্রিয়াপদটাকে নিয়েই যদি চর্চা করি, সেটাকেই যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা খুব সহজেই ক্রিয়ার কাল নির্ণয় করতে পারবো। আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্নে, ৮ নম্বর প্রশ্ন। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম বা, দেখে নাও এটা আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আছে, এটা তোমাদের মাদ্রাসা পরীক্ষায়ও এসেছিল, তাই না? মাদ্রাসা পরীক্ষায়ও এসেছিল তোমাদের প্রশ্নটি, যে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। রেখাঙ্কিত এখানে পদটি হলো পিতলের চাইতে। তো এখানে আমাদের বলতে হবে কী ধরনের উপাদান। দেখো বিকৃতিবাচক উপাদানের ক্ষেত্রে কি হয়, যে কোনো কিছু থেকে যখন কিছু হয়, যেমন তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, অর্থাৎ তিলের বিকৃত রূপ হয়ে আমাদের তেলটা হচ্ছে। তারতম্য, মনে রাখবে তারতম্য সেই তখনই হয় যখন কোনো জিনিসের চেয়ে কোনো জিনিসকে তুলনা বোঝায়। তো এখানে তুলনায় বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে তারতম্যবাচক। তারতম্যবাচকের যদি আমরা আরও উদাহরণ দেখি, ধরে নাও যে মিনার চেয়ে সীমা ভালো, ধরে নাও মিনার চেয়ে সীমা ভালো, এখানে দেখো চেয়েটা পেলাম, বা মিনা অপেক্ষা সীমা ভালো, চেয়ে অপেক্ষা থাকলেও মনে রাখবে যে তারতম্যবাচক উপাদান হবে। এরপর দেখে নাও যদি স্থানবাচক উপাদানের ক্ষেত্রে, দেখো যে স্থানবাচক উপাদান, ধরে নাও যে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তো দেখো গাছ থেকে পাতা পড়েতে দেখো যে কে পড়ে, পাতা পড়ে।
তাহলে বুঝতে পারছো যে এখানে শুধুমাত্র আমাদের কর্তা থাকবে। কর্তা একটা স্থান থেকে চ্যুত বিচ্যুত হবে, সেটা হয় স্থানবাচক উপাদান। খুব ভালোভাবে এই দুটো জিনিস বুঝতে হবে, স্থানবাচক উপাদান এবং অবস্থানবাচক উপাদান। অবস্থানবাচকের ক্ষেত্রে কি হয় জানো তো, কর্তা কর্ম দুটোই থাকে। যেমন ধরো যে যে ছেলেদের পকেট থেকে টাকা পড়ে গেল, ঠিক আছে, এরকম থাকতে পারে যে ছেলেদের পকেট থেকে টাকা পড়ে গেল, এখানে ছেলেদের কর্তা, হ্যাঁ, কি পড়ে গেল, টাকা পড়ে গেল, অর্থাৎ কর্তা কর্ম উভয়েই থাকবে। যে এখানে আমাদের কর্তা যে কোনো একটা স্থান থেকে কোনো একটা অবস্থান থেকে যখন ক্রিয়াটা করছে, ঠিক আছে, তখন সেটা অবস্থানবাচক হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। জলপ্রবাহের তলায় দাগ, এটাকে আমাদের বলতে হবে কোন সমাস। দেখো, বহুব্রীহি আছে, কর্মধারয় আছে, অব্যয়ীভাব এবং তৎপুরুষ সমাস আছে। তাহলে দেখো এখানে আমাদের জলপ্রবাহ এর তলায় দাগ, তো এটা হয়ে যাবে জলপ্রবাহ, জলের প্রবাহ হয়ে যাবে, মনে রাখবে জলের প্রবাহ, এটাই হলো জলপ্রবাহ, অর্থাৎ তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্নে, যে বেআইনি শব্দটি যে অর্থে প্রযুক্ত। দেখো বেআইনি, এখানে বেআইনিতে দেখো বেটা আমাদের উপসর্গ, তো এই বে উপসর্গটি আমাদের কোন অর্থে প্রযুক্ত হয়ে আছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো বেআইনি মন্দ অর্থে আছে, নয় অর্থে আছে, পুরো অর্থে আছে, না প্রত্যেক অর্থে আছে। তাহলে দেখো এখানে আমাদের যেটা নয় অর্থে আছে, বেআইনি মানে নয় আইনি, যেটা আইনসঙ্গত নয়, এটা আমাদের হবে নয় অর্থে আছে এই উপসর্গটি। তোমাদের যদি উপসর্গ থেকে যদি কোনো কারণে প্রশ্ন আসে, তো মনে রাখবে যে সংস্কৃতে যে 20টি উপসর্গ আছে, প্র, পরা, অপ, সমনি, অব, অনু, দূর, নির, বি, করে, অধি, সুদ, পরিপতি, উপা, অভি, অতি, অপি, এইভাবে যে 20টি উপসর্গ আছে, যেটা তোমাদের যদি বামনদেব চক্রবর্তীর বই থাকে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে বামনদেব চক্রবর্তীর বই না থাকে, তো অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে এটা লিখে দেব। তো দেখো এখানে তাছাড়া বাংলা উপসর্গে, ঠিক আছে, ভর, ভরা ইত্যাদি, হা, এই উপসর্গগুলো আমাদের আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও যে পরীক্ষায় আমাদের এগুলো থেকে প্রশ্ন হতেই পারে। দেখো নেক্সট প্রশ্ন আছে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের যে রচনাকাল, সেটা দেখো কি আছে। দেখো এখানে আমরা যদি দেখি যে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর লেখা, যদি দেখি দেখো যে শ্রীকৃষ্ণ বিজয়, এখানে মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয়। দেখো সন তারিখযুক্ত যদি কোনো আমরা মধ্যযুগে কোনো যদি রচনা পেয়ে থাকি, সেটা হচ্ছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে এখানে দেখো আমাদের যে মালাধর বসুর যে শ্রীকৃষ্ণ বিজয়, এটা তোমাদের যে উত্তর সেটা হয়ে যাবে, জানো যে 1395 শকে গ্রন্থ আরম্ভন এবং চতুর্দশ 2 শকে হইল সমাপন। এই যে শ্লোকটি আছে আমাদের, সেই শ্লোকটি আমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের 3টে খণ্ড আছে, আদিখণ্ড আছে, মধ্যখণ্ড আছে এবং অন্তখণ্ড আছে। এই যে 3টে খণ্ড আছে, দেখো আদিখণ্ডতে বৃন্দাবন লীলা আছে, মধ্যখণ্ডতে মথুরা লীলা আছে, অন্তখণ্ডতে দ্বারকা লীলা আছে। তাহলে এই যে লীলাগুলো আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে আদিখণ্ডের নাম বৃন্দাবন, মধ্যখণ্ডের নাম মথুরা লীলা, অন্তখণ্ডের নাম দ্বারকা লীলা। সেই সঙ্গে মনে রাখবে যে মালাধর বসু যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন, মনে রাখবে মূল যে শ্রীমদ্ ভাগবত, সেই শ্রীমদ্ ভাগবতের 10ম এবং 11শ স্কন্ধ, এই দুটো স্কন্ধ জনপ্রিয় ছিল, সেই দুটো স্কন্ধ অবলম্বনেই রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবে এখানে যে 10ম স্কন্ধ অবলম্বনে বাসুদেব চরিত্রটি রচনা করেছিলেন, এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা যদি চলে যাই দেখো পরবর্তী প্রশ্নে, যে কাশিরাম দাসের পিতার নাম কি। দেখো কাশিরাম দাস যদি আমরা দেখি, দেখো অনুবাদ সাহিত্য থেকে কৃত্তিবাস, কাশিরাম এবং মালাধর আছে। এই 3টে পরীক্ষা থেকে তোমরা এসএসসিতে 1 থেকে একাধিক প্রশ্ন কিন্তু পাবেই। তো আমি তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন বলে দিচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন আসবে, একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস রেখে আমি যা বলছি এগুলো তোমরা নোটস করে রাখতে পারো, যে স্যার বলেছে এগুলো আমাদের জানা প্রয়োজন। এবং সামান্য কোশ্চেন আসবে, যেমন কৃত্তিবাস ওঝার পিতামাতার নাম দেখেছো যে মাদ্রাসাতে এসেছিল। কাশিরাম দাসের পিতার নাম, এটি এসএসসি 2016তেও এসেছিল। তাহলে এখানে পিতার নাম হলো কাশিরাম দাসের, যে এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে যে কাশিরাম দাসের পিতার নাম হলো কমলাকান্ত সঠিক উত্তর হয়ে যাবে। এবং কাশিরাম দাসের যে পৈতৃক যে পদবী,
ঠিক আছে, সেটা দেব হবে, এটাও মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্নে আমরা যদি চলে যাই, দেখো যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে মোট অধ্যায় সংখ্যা কত। দেখো এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। গ্রন্থটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। তাহলে দেখো কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত, সেটা তো আমাদের জানতেই হবে যে মোট অধ্যায় সংখ্যা কত। সেখানে যদি মোট অধ্যায় সংখ্যা দেখি, দেখো 17 আছে প্রথম খণ্ডে আছে 17টি অধ্যায়, দ্বিতীয় খণ্ডে আছে 25টি এবং তৃতীয় খণ্ডে আছে 20টি, মানে যোগ করলে পাচ্ছি আমরা 62টি। তো সেই সঙ্গে মনে রাখবে এই যে চৈতন্য চরিতামৃতের যে আনুমানিক যে রচনাকাল, সেটি হচ্ছে 1560। মাদ্রাসাতে এই ধরনের প্রশ্ন অনেকগুলো এসেছে, 1560 থেকে 1580, এটা সুকুমার সেনের মতে। তো এটুকু আমরা মনে রাখলেই হলো। সেই সঙ্গে দেখো কৃষ্ণদাস কবিরাজ যে জন্মগ্রহণ করেন আনুমানিক 1496 থেকে তার জীবনকালটা হচ্ছে 1582 পর্যন্ত। তিনি মোট 86 বছর জীবিত ছিলেন, এই 86 বছরটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। এবং কৃষ্ণদাস কবিরাজকে বৃন্দাবনের সপ্ত গোস্বামীও বলা হয়, সপ্তম গোস্বামী, ঠিক আছে, যেমন ষড় গোস্বামী আছে, তো এনাকে সপ্তম গোস্বামীও বলা হয়, এটা মনে রাখতে হবে। এবং একে কবিরাজ উপাধিও দেওয়া হয়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে কত সালে বিজয়গুপ্তের যে পদ্মাপুরাণ মুদ্রিত আকারে প্রথম প্রকাশিত হয়। বিজয়গুপ্ত মনসামঙ্গলের কবি, সেই বিজয়গুপ্তের দেখো যে কত সালে মুদ্রিত আকারে, যদি আমরা দেখি যে বিজয়গুপ্তের যে মনসামঙ্গল, সেটি বরিশাল থেকে পেরিমোহন দাশগুপ্তের সম্পাদনায় কিন্তু প্রকাশিত হয়েছিল। তাহলে এইগুলো যেমন আমাদের মনে রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে যে আমাদের মনে রাখতে হবে বিজয়গুপ্ত থেকে বিজয়গুপ্তের পিতামাতার নাম কি। আমি তোমাদের আগের দিন ক্লাসে জানিয়েছিলাম যে সনাতন তনয়, রুক্মিণী গর্ভজাত, এগুলো আমাদের মনে রাখতে হবে, যে পিতার নাম সনাতন, মাতার নাম রুক্মিণী, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে অ্যান্সারটি হবে, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ মুদ্রিত আকারে প্রকাশিত হয়, এটা অবশ্যই তোমাদের হয়ে যাবে কি, যে এখানে 1303 হয়ে যাবে, বরিশাল থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখবে তার অনেকগুলো শ্লোক পাবে তোমরা, ঋতু শশী, বান শশী, এগুলো পাবে। তো নৃপতি তিলক কিন্তু তিনিই প্রথম বলেছিলেন, নৃপতি তিলক কিন্তু তিনিই প্রথম বলেছিলেন সুলতান হুসেন শাহকে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখো যে বিদ্যাপতির যে লিখনাবলী গ্রন্থটি রচিত হয় কততে। বিদ্যাপতির যে লিখনাবলী, দেখো যদি আমরা বিদ্যাপতি থেকে দেখি, দেখো এই যে বিদ্যাপতি, এই বিদ্যাপতির তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, বিদ্যাপতি থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবেই। তো খুবই সতর্কভাবে এই বিদ্যাপতি আমাদের পড়তে হবে। তাহলে দেখো বিদ্যাপতির যে লিখনাবলী, এই যে লিখনাবলী, এই লিখনাবলী পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন। পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায়, সেটি হচ্ছে 1418তে বিদ্যাপতি সংক্রান্ত। যদি আমরা দেখি 1400তে দেবসিংহের পৃষ্ঠপোষকতায় তিনি ভূপরিক্রমা রচনা করেন। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা যে টপিক মনে রাখতে হবে। চলো আমরা যদি চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, দেখো যে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখো যে আমাদের কি আছে, কত সালে কমলাকান্তের জীবনাবসান হয়। তো তোমাদের মক টেস্টটি কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবে। তোমাদের মক টেস্টটি কেমন লাগছে প্রত্যেকে একবার কমেন্ট করে জানাও। এবং কে কোন জেলা থেকে আছো, কে কোন জেলা থেকে দেখছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের, ঠিক আছে। এবং তোমাদের আমি বলেছি যে এই ধরনের যে মক টেস্টগুলো, যে তোমরা বিশ্বাস রেখে ক্লাসগুলো করে যাও, তোমরা নোটস করে যাও, এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এবং সমস্ত কিছু তোমাদের আলোচনা করে দেবো। যারা সেলফ স্টাডি করছো তাদের কোনো চিন্তার কারণ নেই। দেখো এখানে যদি আমরা দেখি যে রামপ্রসাদের যে 1720-21 থেকে তার যে মৃত্যু, সেটা হচ্ছে 1781, এটা হচ্ছে তার জীবনকাল। ঠিক আছে, সেই সঙ্গে যদি মনে রাখো যে যদি দেখো যে কমলাকান্তের যে জীবনকাল 1772 থেকে 1821, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কমলাকান্ত থেকে যদি আবার জানতে চাও, সে পিতা হলেন মহেশ্বর, মাতা হলেন মহামায়া, মনে রাখবে। চলো আমরা চলে যাব নেক্সট প্রশ্নে দেখে নাও কি আছে, যে কর্ষণজীবী ও আকর্ষণজীবী সভ্যতার যে দ্বন্দ্ব রবীন্দ্রনাথের কোন নাটকের উপজীব্য বিষয়।
কর্ষণজীবী এবং আকর্ষণজীবী সভ্যতার দ্বন্দ্ব রবীন্দ্রনাথের যে নাটকের কোনটি অ্যান্সার হবে দ্রুত জানাও। বিসর্জন 1890-এ প্রকাশিত হয়, রাজা 1910-এ প্রকাশিত হয়, রক্তকরবী 1926-এ প্রকাশিত হয়, রাজা রানী 1889-এ প্রকাশিত হয়। তাহলে এখানে আমাদের কোন অ্যান্সারটি হবে? দেখো এখানে যদি আমরা দেখি যে কোন অ্যান্সারটি হবে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন, নাট্য সাহিত্য থেকে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে, যে রবীন্দ্র নাটক থেকে যদি দেখো, তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে রক্তকরবী। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যারা করেছো তাদের সঠিক হয়েছে, ঠিক আছে, রক্তকরবী হয়ে যাবে সঠিক উত্তর। সেই সঙ্গে মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি আমরা এখানে দেখি, দেখো রক্তকরবী এখানে আছে, তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাচ্ছে, দেখো যে রক্তকরবী হয়ে যাচ্ছে। এখানে তার রাজা রানী আছে, মনে রাখবে যে রাজা রানী আছে, যেটি প্রকাশিত হয় 1889-এ, হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এখানে বিসর্জন আছে, বিসর্জন 1890-এ। সেই বিসর্জন আমরা যদি দেখি যে রাজর্ষি উপন্যাস অবলম্বনে রচনা করেন, রাজর্ষি উপন্যাস অবলম্বনে। এখানে দেখো রাজা নাটকটি আছে, এটা রাজা নাটকটি যে পরবর্তী বা নবরূপ যদি আমরা দেখি যে অরূপ রতন, সে অরূপ রতন আনুমানিক 1900 আমরা দেখি যে রচনাকাল প্রকাশকাল 1919 বা কোথাও কোথাও 20 আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে শম্ভুজি দ্বিজেন্দ্রলাল রায়ের দেখো কোন নাটকের চরিত্র? দেখো শম্ভুজি তোমাদের যে নাটকের চরিত্র, এগুলোর প্রত্যেকটারই তোমাদের প্রকাশকাল কিন্তু জানা প্রয়োজন। দেখো এখানে তোমাদের যদি প্রকাশকালগুলো বলি, দেখো চন্দ্রগুপ্ত আছে 1911-তে প্রকাশিত হয়। এখানে দেখো প্রতাপ সিংহ আছে, শাহজাহান আছে, শাহজাহান 1909-এ প্রকাশিত হয়। এখানে দুর্গাদাস আছে, 1905-এ প্রকাশিত হয় দুর্গাদাস। এছাড়া এখানে আমরা যদি দেখি, দেখো 1905 নয় 1906। এখানে যদি আমরা দেখি, দেখো প্রতাপ সিংহ আছে, ঠিক আছে, এই যে প্রতাপ সিংহ এখানে আমাদের চরিত্র আছে, কিন্তু এখানে আমাদের যে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, যে অ্যান্সার হয়ে যাবে, তো এটা আমাদের নয়, ডিএল রয়ের নাটক, তাই তো প্রতাপ সিংহ চরিত্র এই নাটকটি ডিএল রয়ের নয়। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই যে দুর্গাদাস হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো যে অভয় কুমার দীনবন্ধুর যে প্রহসনের চরিত্র, অভয় কুমার দীনবন্ধু রায়, দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্র অভয় কুমার, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনটি আমাদের অ্যান্সার হবে, সেটি দেখে নাও। যে দীনবন্ধু মিত্রের যে পিতৃদত্ত যে নাম, সেটা হচ্ছে গন্ধর্ব নারায়ণ, যেটা তোমাদের মাদ্রাসাতে এসেছিল, ভুল প্রশ্নটি যদিও ছিল। সেই সঙ্গে দেখো যে এখানে আমাদের আছে বিয়ে পাগলা বুড়ো, 1866-তে প্রহসন একটি। সধবার একাদশী 1866, এটাও প্রহসন। জামাই বারিক এখানে আছে, 1872 আছে। দেখো এখানে যে অভয় কুমার চরিত্র আছে, এই অভয় কুমার চরিত্রটি আমাদের যেখানে আছে সেটা হচ্ছে জামাই বারিকে। তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে গেল জামাই বারিক। জামাই বারিকে আরও চরিত্র আছে, কামিনী আছে, বিজয় আছে, ঠিক আছে, এগুলো আছে আমাদের। দেখো এখানে আমরা যদি দেখি যে সধবার একাদশীতে নিমচাঁদ চরিত্র আছে, নিমচাঁদ, কুমুদিনী, এই চরিত্রগুলো আছে। এখানে আমরা যদি দেখি, দেখো বিয়ে পাগলা বুড়ো, এই বিয়ে পাগলা বুড়োতে রাজীব লোচন চরিত্রটি আছে, একটা চরিত্রই যথেষ্ট। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে সমরেশ বসুর যে গঙ্গা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখো সমরেশ বসুর যে গঙ্গা, সেটা কিন্তু মনে রাখবে যে একটা শ্রেষ্ঠতার আঞ্চলিক উপন্যাস, শ্রেষ্ঠতার আঞ্চলিক উপন্যাস হলো গঙ্গা। এই গঙ্গা প্রকাশিত হয় 1957-তে। এটি হলো একটা আঞ্চলিক উপন্যাস এবং এটি শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়। যে পত্রিকায়, সেটি হচ্ছে শারদীয় জন্মভূমি পত্রিকায়। তার যদি প্রথম উপন্যাস যদি দেখবে উত্তরঙ্গ আমরা পাবো, যেটা হচ্ছে তার প্রথম প্রকাশিত, উত্তরঙ্গ প্রথম প্রকাশিত। আর নয়নপুরের মাটি, যেটা হচ্ছে প্রথম রচিত, 1946-এ রচনা করেন, প্রকাশকাল নয়নপুরের মাটির 1952, মনে রাখতে পারো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে সুবোধ ডাক্তার সতীনাথ ভাদুড়ির কোন উপন্যাসের চরিত্র? এখানে কি আছে যে সুবোধ ডাক্তার,
ঠিক আছে, এটা তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে, দেখো সুবোধ ডাক্তার, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে দিকভ্রান্ত। দিকভ্রান্ত হয়ে যাবে সঠিক উত্তর এখানে, যে দিকভ্রান্ত তার আছে, ঠিক আছে, উপন্যাস, সেই দিকভ্রান্তের অন্তর্গত। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দিকভ্রান্ত, এগুলোর কত কত প্রকাশকাল। দিকভ্রান্ত 1966-তে, সংকট 1957-তে প্রকাশিত হয়, অচিন রাগিনী 1954-তে প্রকাশিত হয়, চিত্রগুপ্তের ফাইল 1949-এ প্রকাশিত হয়। তাহলে দেখো এই 21টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। 21টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো তোমাদের মক টেস্টটি কেমন লেগেছে জানাবে। আর যারা এসএসসি নিউ ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের সর্বসেরা প্রস্তুতি অনুযায়ী যে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, A to Z সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। অ্যাডমিশন হতে চাইলে অ্যাডমিশন হয়ে যাবে। আর তাছাড়া তোমরা এই ইউটিউব চ্যানেলটি ফলো করো, এখানে আমি যে ডেইলি বেসিসে মক টেস্ট নিচ্ছি, এবং তাছাড়া প্রিভিয়াস ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেগুলো দেখতে পারবে। ওকে, প্রত্যেকে যারা নতুন ফলো করছো চ্যানেলটি, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ, যে শেয়ার করে অন্তত তাদের কাছে পৌঁছে দাও যে এই চ্যানেলে মক টেস্ট নেওয়া হয়। তো তোমাদের কাছে তাই আমার অনুরোধ যে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রত্যেকের নিজেদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে পূর্ণ করার জন্য যথাসর্বস্ব চেষ্টা করো, পরিশ্রমী হও, পড়ে যাও, ঠিক আছে। নোটিফিকেশান এবং পরীক্ষা তোমাদের 2024-এ হওয়ার একেবারে 100% চান্স রয়েছে। এবং তোমাদের 4 এপ্রিল যে আন্দোলন, সেই আন্দোলনে যে অবশ্যই প্রত্যেকে অংশগ্রহণ করা উচিত, ঠিক আছে। কারণ যা কিছু জয় করতে হলে মনে রাখবে যে আমাদের আন্দোলন দিয়েই জয় করতে হবে। তো মনে রাখবে, অধিকার কখনো কেউ আমাদের কিন্তু দেয় না, অধিকার মনে রাখবে আমাদের কেড়ে নিতে হয়, এটা সবসময় মনে রাখতে হয়। তো প্রত্যেকে যে 4 এপ্রিলের যে মহা আন্দোলন এসএসসি নিউ নোটিফিকেশান সংক্রান্ত, সেখানে প্রত্যেকেই যোগ দাও, ঠিক আছে। প্রত্যেকেই সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।